আজকের ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত। শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে যে টপিকটি নিয়ে ক্লাস করব তা হচ্ছে তোমাদের এসএসসি পরীক্ষা রাজশাহী বোর্ডে 2023 সনে আসা হিসাব বিজ্ঞানের আর্থিক বিবরণী, অর্থাৎ ক পার্টে আমাদের যে দুটি বাধ্যতামূলক প্রশ্ন থাকে আর্থিক বিবরণীর, তার প্রথম প্রশ্নটি আজকের ক্লাসে আমি তোমাদের সমাধান করে দেব। তো তোমরা যারা ইতিমধ্যে ভিডিওটি দেখা শুরু করেছো, মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। কোথাও তোমাদের বুঝতে অসুবিধা হলে ভিডিওটি তোমরা একটু টেনে দেখো অথবা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তো চলো আমরা সরাসরি প্রশ্নে চলে যাই। দেখো, প্রথমে আমি এই পাশে দেখো প্রশ্নটি লিখে রেখেছি। রাজশাহী বোর্ড 2023 সনে যে প্রশ্নটি আমাদের এসেছে, প্রথমে আমরা প্রশ্নটি একটু পড়ি। রাইমা এন্টারপ্রাইজের 2021 সালের 31শে ডিসেম্বর তারিখের রেওয়া মিল ও অন্যান্য তথ্যাদি নিম্নরূপ। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখানে একটি রেওয়া মিল দেওয়া রয়েছে, নিচে তিনটা সমন্বয় দেওয়া রয়েছে। তো রেওয়া মিলটা হচ্ছে, দেখো, মজুদ পণ্য 1-1-21, অর্থাৎ প্রারম্ভিক মজুদ পণ্য 25,000 টাকা, ক্রয় ও বিক্রয় যথাক্রমে 30,000 টাকা এবং 1,25,000 টাকা, অর্থাৎ ক্রয় আমাদের 30,000 আর বিক্রয় 1,25,000। ফেরত 5,000 ও 2,400। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখানে ফেরত বলতে আমাদের ক্রয় ফেরত এবং বিক্রয় ফেরত দুটো ফেরতকে বোঝানো হয়েছে। তো দেখো, ক্রয় যেহেতু আমাদের ডেবিট পাশে বসে, তাহলে ক্রয় ফেরতটা আমাদের ক্রেডিট পাশে, আর বিক্রয় যেহেতু আমাদের ক্রেডিট পাশে বসে, তাহলে বিক্রয় ফেরতটা হবে আমাদের ডেবিট পাশে। তো এর পরবর্তীতে দেখো রয়েছে বেতন 15,000 টাকা, ভাড়া 10,000 টাকা, আপ্যায়ন 700 টাকা, বহন খরচ 2,500 টাকা, বিজ্ঞাপন 4 বছরের 3,200 টাকা, বাট্টা প্রাপ্তি 3,000 টাকা, কুরিন সঞ্চিতি 1,000 টাকা, বিবিধ দেনাদার 40,000 টাকা। তো শিক্ষার্থীরা, এই রেওয়া মিলটার নিচে দেখো সমন্বয় বলেছে তিনটা। 1 নম্বর সমন্বয় সমাপনী মজুদ পণ্য 12,000 টাকা। 2 নম্বর সমন্বয় অলিখিত ক্রয় 2,000 টাকা ও পণ্য উত্তোলন 1,500 টাকা। 3 নম্বর সমন্বয় বলেছে, দেখো, দেনাদারের উপর 3% হারে কুরিন ও সন্দেহজনক সঞ্চিতি এবং 2% হারে দেনাদার মাত্রা সঞ্চিতি রাখতে হবে। শিক্ষার্থীরা, এই উদ্দীপকে এবং সমন্বয় মিল করে দেখো নিচে তিনটা প্রশ্ন দিয়েছে। ক নম্বরে বলেছে নিট দেনাদারের পরিমাণ নির্ণয় করো। খ নম্বরে বলেছে মোট মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। গ অংশে বলেছে, দেখো, মোট মুনাফা 72,500 টাকা ধরে বিশদ আয় বিবরণী প্রস্তুত করো। তো শিক্ষার্থীরা, এই অঙ্কটা সমাধান করার পূর্বে প্রথমে আমি এই অঙ্কের সাথে যে সমন্বয়গুলো রয়েছে, এই সমন্বয়গুলোর সাথে রেওয়া মিলের কোন কোন এন্ট্রির সাথে জড়িত সেই এন্ট্রিগুলো একটু টিক দিয়ে রাখবো, যাতে করে আমার অঙ্কটা করতে একটু সুবিধা হয়। তো লক্ষ্য করো, প্রথমে আমি যদি দেখি এখানে যে সমাপনী মজুত পণ্য, এটার সাথে আমার রেওয়া মিলের কোনো আইটেমের সাথে যায় না। এটা আমাদের বিক্রিত পণ্যের ব্যয় থেকে বিয়োগ হবে, এবং চলতি সম্পদ যদি করি, আমরা চলতি সম্পদের সাথে গিয়ে এটা যোগ হবে। তো দেখো, পরবর্তী রয়েছে যেটা অলিখিত ক্রয়। শিক্ষার্থীরা দেখো, এখানে ক্রয় রয়েছে, তার মানে ক্রয় আমি একটা টিক চিহ্ন দেই, যেহেতু অলিখিত ক্রয় আমার একটা সমন্বয় রয়েছে। এছাড়া রয়েছে, দেখো, পণ্য উত্তোলন 1,500। এই যে পণ্য, পণ্য বলতে আমরা হিসাব বিজ্ঞানের ভাষায় ক্রয়কে বুঝি। তাহলে এই দেখো, ক্রয়ের জায়গায় আমি দুইটা টিক দিলাম, কারণ এখানে আমার দুইটা কাজ রয়েছে। এছাড়া দেখি আমাদের রয়েছে কি, 3 নম্বর সমন্বয় রয়েছে, দেখো, দেনাদারের উপর 3% হারে কুরিন ও সন্দেহজনক দেনা সঞ্চিতি এবং 2% হারে দেনাদার মাত্রা সঞ্চিতি রাখতে হবে। অর্থাৎ এই যে বিবিধ দেনাদার, এখানে প্রথমে কুরিন সঞ্চিতি ধার্য করতে হবে, পরবর্তীতে আবার দেখো দেনাদার মাত্রা সঞ্চিতি। তার মানে এখানে দুইটা কাজ রয়েছে। আবার যেহেতু বলেছে কুরিন ও সন্দেহজনক সঞ্চিতি, তার মানে এই কুরিন ও সন্দেহজনক সঞ্চিতিতে একটা সমন্বয়ের একটু কাজ রয়েছে। এটা ছাড়াও আমাদের দেখো এখানে রয়েছে বিজ্ঞাপন, বিজ্ঞাপনের সাথে যে একটা ব্র্যাকেট রয়েছে 4 বছর, তার মানে এখানেও কিন্তু আমাদের একটা সমন্বয় রয়েছে। তার মানে বিজ্ঞাপনের অংশটা করতে গেলেও আমাকে একটু বুঝে শুনে করতে হবে, কারণ এই যে সমন্বয় শুধু যে আমাদের রেওয়া মিলের নিচে থাকবে তা কিন্তু নয়, অনেক সময় সমন্বয় আমাদের রেওয়া মিলের ভিতরেও দেওয়া থাকবে। তো শিক্ষার্থীরা, চলো আমরা পর্যায়ক্রমে তিনটা প্রশ্নের সমাধান করি। দেখো, ক অংশে দেখো আমাদের বলেছে নিট দানাদারের পরিমাণ নির্ণয় করো। শিক্ষার্থীরা, নিট দানাদারের পরিমাণ নির্ণয় করার জন্য দেখো আমার এখানে রয়েছে দানাদার, এই যে বিবিধ দানাদার রয়েছে 40,000 টাকা, এবং এই দানাদারের থেকে আমাকে এবার সমন্বয়ের দিকে দেখো, এই যে প্রথম সমন্বয় বলেছিল 3% হারে কুরিন ও সন্দেহজনক সঞ্চিতি ধার্য করতে হবে, এবং পরবর্তীতে বলেছিল 2% হারে দেনাদার বাট্টা সঞ্চিতি ধার্য করতে হবে। এই 3 নম্বর সমন্বয়ের সাথে মিল করে আমাদের ক অংশটা সমাধান করতে হবে। তো ক অংশের জন্য দেখো আমি লিখি নিট দেনাদারের পরিমাণ নির্ণয়। শিক্ষার্থীরা, নিট দানাদার পরিমাণের নির্ণয় করার জন্য আমি ঘর করি, দানাদারের নিট দানাদারের জন্য ছোট একটা ঘর করব আমি। ঘরটার নাম হবে আমাদের বিবরণ টাকা
টাকা। তো শিক্ষার্থীরা এবার লক্ষ্য করি, প্রথমে যেহেতু দানাদারের পরিমাণ নির্ণয় করব, প্রথমে বিবিধ দানাদার আনি। বিবিধ দানাদার, বিবিধ দানাদার আমার কত রয়েছে? 40,000। তাহলে দেখো আমি এই যে 40,000 টাকা আনলাম প্রথমে। তো দানাদার থেকে আমাকে কি করতে বলছে? প্রথমে দেখো 3 নম্বর সমন্বয়ের দিকে দেখো, দানাদারের উপর 3% হারে কুরিন ও সন্দেহজনক সঞ্চিতি রাখতে বলেছে। তো বাদ দেই, বাদ কুরিন ও সন্দেহজনক সঞ্চিতি। তো এই 40,000 টাকার কয় পার্সেন্ট? 3%। তো 40,000-এর যদি 3% করো, 40,000-এর 3% যদি করো তাহলে দাঁড়াবে হচ্ছে 1,200 টাকা। তো এই 1,200 টাকা এবার আমি কি করব? এই 40,000 থেকে কি করব? বাদ দিব। তাহলে দাঁড়াচ্ছে আমার 38,800 টাকা। শিক্ষার্থীরা এর পরবর্তীতে দেখো আমাকে আরো একটা কাজের কথা বলেছে, যে 2% হারে দেনাদার বাট্টা সঞ্চিতি রাখতে হবে। তো আবার আমি দিব বাদ দেনাদার বাট্টা সঞ্চিতি, দেনাদার বাট্টা সঞ্চিতি। শিক্ষার্থীরা কয় পার্সেন্ট? 2%। 38,800 টাকার যদি 2% করি তাহলে দাঁড়ায়, দেখো 38,800 টাকার 2% করলে হয় হচ্ছে আমার 776 টাকা। তো শিক্ষার্থীরা এই 776 টাকা আমি এখানে লিখবো, লিখে কি করব? বিয়োগ করে দিব। তাহলে এই 38,800 থেকে যদি 776 বিয়োগ করি তাহলে দাঁড়ায় আমার 38,024 টাকা। যে 38,024 টাকাই হচ্ছে আমার জন্য নিট দানাদার। দানাদার। তো দেখো নিট দানাদার বের করার জন্য আমি ফার্স্টে কি করলাম? শিক্ষার্থীরা নিট দানাদার বের করার জন্য ফার্স্টে আমি বিবিধ দানাদার নিলাম 40,000 টাকা। পরবর্তীতে আমাকে সমন্বয়ের দিকে দেখলাম, দানাদার সমন্বয়ের দিকে এসে দেখলাম আমি দানাদারের উপর 3% হারে কুরিন ও সন্দেহজনক সঞ্চিতির কথা বলেছে। তাই দেখো আমি 3% কুরিন ও সন্দেহজনক সঞ্চিতি রাখলাম, 3% হলো কত? 1,200 টাকা। অর্থাৎ 40,000-এর 3% করলাম 1,200 টাকা। তো এটা এই 40,000 থেকে 1,200 বাদ দিলাম 38,800 টাকা। তো পরবর্তীতে আর কি কাজ করলাম? এর পরবর্তী কাজটা বলেছে 2% হারে দানাদার বাট্টা সঞ্চিতি রাখতে হবে। তো এই 38,800 টাকার যদি 2% করি তাহলে দাঁড়ায় 776 টাকা, যেটা আমি বাদ দিলাম এই 38,800 টাকা থেকে। তাহলে দাঁড়ালো আমার 38,024 টাকা, যেটা আমার নেট দানাদার। এবার আমরা খ অংশটি সমাধান করব। দেখো খ অংশে আমাদের বলেছে মোট মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। মোট মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। শিক্ষার্থীরা মোট মুনাফা বা ক্ষতির পরিমাণ বলতে আমরা বুঝি আমাদের বিশদায় বিবরণী করতে হবে। বিশদায় বিবরণীতে আমাদের 3 ধরনের মুনাফা বের হয়। 1 মোট মুনাফা, 2 পরিচালন মুনাফা, 3 নিট মুনাফা। তো এখানে বলেছে মোট মুনাফা অথবা ক্ষতির পরিমাণ বের করতে। তার মানে বিশদায় বিবরণীর যে প্রথম ধাপটা অর্থাৎ মোট মুনাফা পর্যন্ত আমাদের করতে বলা হয়েছে। তাই দেখো আমি এখানে বিশদায় বিবরণের ঘরটা করে রেখেছি খ অংশের জন্য। দেখো খ অংশের জন্য আমি খ অংশের জন্য দেখো আমি বিশদায় বিবরণী ঘরটা করে রেখেছি। রাইমা এন্টারপ্রাইজের বিশদায় বিবরণী আংশিক, যেহেতু আমাদের 3 পার্টের প্রথম পার্ট করতে হবে মোট মুনাফা, তাই আমি আংশিক লিখেছি। 31শে ডিসেম্বর 2021 সালের সমাপ্ত বছরের জন্য বিবরণ টাকার ঘর 3টি। শিক্ষার্থীরা তো মোট মুনাফা বের করার জন্য প্রথমে আমাদের বের করতে হবে নিট বিক্রয় বের করতে হবে। তারপরে আমাকে এই নিট বিক্রয় থেকে বাদ দিতে হবে বিক্রিত পণ্যের ব্যয়। তো আরেকবার বলি, প্রথমে আমাদের বের করতে হবে কি? নিট বিক্রয়। আর নেট বিক্রয় থেকে আমরা বাদ দেব বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে আমাদের বের হয়ে যাবে আমাদের মোট মুনাফা। তো প্রথমে যেহেতু আমাদের নিট বিক্রয় বের করতে হবে, তো নিট বিক্রয় বের করার জন্য প্রথম উদ্দীপকে আমরা দেখি বিক্রয় রয়েছে কিনা। সেক্ষেত্রে লক্ষ্য করে যে এখানে আমাদের কিন্তু বিক্রয় রয়েছে 1,25,000 টাকা। তো আমি প্রথমে লিখি বিক্রয়। বিক্রয় আমার কত? 1,25,000 টাকা। শিক্ষার্থীরা বিক্রয়ের সাথে দেখো আমার আর কি কি তথ্য রয়েছে। দেখো বিক্রয়ের সাথে আমার একটা তথ্য রয়েছে, ফেরত রয়েছে। বিক্রয় ফেরত কত টাকা? 5,000 টাকায়। তো আমরা বিক্রয় থেকে সর্বদা বিক্রয় ফেরত বাদ দিব। তাহলে বিক্রয় ফেরত কত টাকা বাদ দিব? বিক্রয় ফেরত বাদ দিব হচ্ছে আমরা 5,000 টাকা। শিক্ষার্থীরা দেখো এখানে ফেরত রয়েছে দুইটা, ডেবিট পাশেও রয়েছে, ক্রেডিট পাশেও রয়েছে। বিক্রয় যেহেতু আমাদের ক্রেডিট পাশে, তাহলে ফেরতটা হবে আমাদের ডেবিট পাশে। তো 1,25,000 থেকে যদি 5,000 বাদ দেয় তাহলে থাকে 1,20,000 টাকা। এই 1,20,000 টাকা হচ্ছে আমার জন্য নেট বিক্রয়। শিক্ষার্থীরা দেখো আমি লিখলাম নেট বিক্রয় কত? 1,20,000 টাকা। তো এই নেট বিক্রয় থেকে আমি বাদ দিব বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের
ব্যয়। শিক্ষার্থীরা এই নিট বিক্রয় থেকে আমি বাদ দিব এখন বিক্রিত পণ্যের ব্যয়। দেখো আমার এখানে কি কি বিক্রিত পণ্যের ব্যয় রয়েছে। তো বিক্রিত পণ্যের ব্যয় আমাদের কিছু স্টেপ ফলো করতে হয়। যে প্রথমে বিক্রিত পণ্যের ব্যয় স্টেপটা হচ্ছে আমাদের প্রারম্ভিক মজুত পণ্য, দ্বিতীয় স্টেপ হচ্ছে আমাদের নিট ক্রয়, তৃতীয় স্টেপ হচ্ছে আমাদের ক্রয় সংক্রান্ত খরচ, 4 নম্বর স্টেপ এই উপরের তিনটা থেকে বাদ দিব সমাপনী মজুত পণ্য। তো প্রথম স্টেপটা কি? প্রারম্ভিক মজুত পণ্য। তো দেখি আমাদের এখানে প্রারম্ভিক মজুত পণ্য রয়েছে কিনা। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এই যে আমাদের একেবারে শুরুতেই রয়েছে মজুত পণ্য 1/1/2021, সেটাই আমাদের প্রারম্ভিক মজুত পণ্য। তো লিখি আমি মজুদ পণ্য 1/1/21, তার মানে প্রারম্ভিক মজুত পণ্য কত টাকা? প্রারম্ভিক মজুত পণ্য হচ্ছে আমার 25,000 টাকা। যেহেতু এটার সাথে কোনো সমন্বয় নাই, তাই আমি মাঝখানের ঘরে লিখবো, আর সমন্বয় থাকলে প্রথম ঘরে লিখে সমাধান করব। তো মজুত পণ্যের পরে কাজ হচ্ছে আমাদের দ্বিতীয় স্টেপ, অর্থাৎ নিট ক্রয়। তো শিক্ষার্থীরা নিট ক্রয় বলতে আমরা বুঝি ক্রয় থেকে আনুষঙ্গিক খরচগুলো বাদ যাবে, যদি কোনো অলিখিত বা ধারে ক্রয় থাকে সেটা যোগ হবে। তো দেখি আমাদের এখানে ক্রয় রয়েছে কত? 30,000 টাকা। তো প্রথমে আমি লিখি ক্রয়, যেহেতু এটার সাথে সমন্বয় রয়েছে দুইটা তিনটা, তাই আমি সমন্বয়টা লিখি। প্রথম করে লিখবো ক্রয় কত টাকা? 30,000 টাকা। ক্রয় থেকে প্রথমে বাদ দিব আমি হচ্ছে ফেরত। এই যে ফেরতটা, ক্রয় ডেবিট পাশে, ক্রয় ফেরতটা তাহলে ক্রেডিট পাশে। তাহলে বাদ দিব ক্রয় ফেরত। ক্রয় ফেরত কত টাকা? 2,400 টাকা। 30,000 টাকা থেকে যদি 2,400 টাকা বাদ দিই, তাহলে থাকে আমার 27,600 টাকা। তো শিক্ষার্থীরা এবার দেখি সমন্বয়, যে এখানে দেখো দুইটা টিক দিয়েছে, তার মানে সমন্বয় দুইটা কাজ রয়েছে। কি কি কাজ রয়েছে দেখো। এই যে বলা আছে 2 নম্বর সমন্বয়, দেখো অলিখিত ক্রয় 2,000 টাকা, মানে ক্রয়টা করা হয়েছে কিন্তু লেখা হয় নাই, এখন লিখতে হবে। তার মানে কি করতে হবে? ক্রয়টাকে যোগ করতে হবে। যোগ অলিখিত ক্রয়। অলিখিত ক্রয় কত টাকা? অলিখিত ক্রয় 2,000 টাকা। তাহলে এবার এই 27,600 সাথে যদি 2,000 যোগ দেই, তাহলে দাঁড়ায় 29,600। শিক্ষার্থীরা অলিখিত ক্রয় যোগ দেওয়ার পরে আরো একটু কাজ রয়েছে, দেখো আরো একটা সমন্বয় যেহেতু রয়েছে, দেখো এই সমন্বয়টা কি? পণ্য উত্তোলন। পণ্য উত্তোলন করা হয়েছে 1,500 টাকা, তার মানে উত্তোলন করা হয়েছে, ক্রয় কমে গিয়েছে। তাহলে লিখে বিয়োগ পণ্য উত্তোলন কত টাকা? পণ্য উত্তোলন 1,500 টাকা। তো 29,600 থেকে যদি 1,500 বিয়োগ দেই, তাহলে দাঁড়ায় হচ্ছে আমার 28,100 টাকা, যেটা আমার নিট ক্রয়। তো শিক্ষার্থীরা বিক্রিত পণ্যের ব্যয়ের যে দুইটা স্টেপ শেষ করলাম, এবার তৃতীয় স্টেপ, অর্থাৎ ক্রয় সংক্রান্ত খরচ। তো আমার এই উদ্দীপকে দেখি আমি কি কি ক্রয় সংক্রান্ত খরচ রয়েছে। ক্রয় সংক্রান্ত খরচ বলতে আমরা প্রথমত বুঝি জাহাজ ভাড়া, ডক চার্জ, আমদানি শুল্ক, মজুরি, বহন খরচ, আন্তঃপরিবহন, এছাড়া লেবার খরচ। তো এখানে কি রয়েছে দেখি। এই উদ্দীপকে আমাদের ক্রয় সংক্রান্ত খরচ বলতে রয়েছে, দেখো বহন খরচ কত টাকা রয়েছে? দেখো 2,500 টাকা। তো আমি আনবো এবার বহন খরচ। বহন খরচ 2,500 টাকা। তো দেখি আর কোনো আমার ক্রয় সংক্রান্ত খরচ কি রয়েছে কিনা। শিক্ষার্থীরা এই উদ্দীপকে আমার আর কোনো ক্রয় সংক্রান্ত খরচ নেই। এবার আমি কি করব? এই তিনটা যোগ আর 55,600। শিক্ষার্থীরা এই 55,600 থেকে আমি বাদ দিব আমাদের 1 নাম্বার যেই সমন্বয় রয়েছে সমাপনী মজুত পণ্য, এটা বাদ দিব। তো লিখি আমি সমাপনী মজুত পণ্য। দেখো বাদ দিতেছি কি আমি? সমাপনী মজুত পণ্য কত টাকা? 12,000 টাকা। তো এই 55,600 থেকে যদি 12,000 বাদ দিই, তাহলে দাঁড়াচ্ছে 43,600। তো সেক্ষেত্রে দেখো আমার নিট বিক্রয় বের হয়েছে 1,20,000 টাকা, আর বিক্রিত পণ্যের ব্যয়ের রেজাল্ট বের হয়েছে 43,600 টাকা। এখন কি করব আমি? এই নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়টাকে বাদ দিয়ে দিব। তাহলে 1,20,000 টাকা থেকে যদি 43,600 বাদ দেই, তাহলে দাঁড়ায় আমার 76,400 টাকা। তো শিক্ষার্থীরা এই 76,400 টাকাই হচ্ছে আমার জন্য মোট মুনাফা। আশা করি তোমরা মোট মুনাফাটা আমি কিভাবে করলাম বুঝতে পেরেছো। তারপর যদি আমি আরেকবার বলে দিই, মোট মুনাফা বের করার জন্য প্রথমে আমি বের করব নিট বিক্রয়। দেখো আমি নিট বিক্রয় বের করেছি, বিক্রয় থেকে ফেরত বাদ দিয়েছি, এটা আমার নিট বিক্রয় 1,20,000 টাকা। তার থেকে বাদ দিব আমি বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় উপাদান হচ্ছে 4টা: প্রারম্ভিক মজুত পণ্য, নিট ক্রয়, ক্রয় সংক্রান্ত খরচ, এবং এই তিনটা জিনিসের যোগ করে বাদ দিব সমাপনী মজুত পণ্য। তো দেখো একই কাজই করেছে, এই যে প্রারম্ভিক মজুত পণ্য, এই যে নিট ক্রয় বের করেছি, তারপরে আমি যে ক্রয় সংক্রান্ত খরচ এনেছি, এই তিনটা যোগ করে বাদ দিয়েছি সমাপনী মজুত পণ্য। যে রেজাল্টটা বের হয়েছে সেটা হচ্ছে আমার বিক্রিত পণ্যের ব্যয়, যেটা আমি নিট বিক্রয় থেকে
বাদ দিয়েছি, তাহলে যেই রেজাল্টটা বের হয়েছে আমার ৭৬,৪০০ টাকা, এটাই হচ্ছে আমার মোট মুনাফা। আমরা গ অংশটি সমাধান করি। দেখো গ অংশে আমাদের বলেছে মোট মুনাফা ৭২,৫০০ টাকা ধরে বিশদ আয় বিবরণী প্রস্তুত করতে বলা হয়েছে। অর্থাৎ আমাদের বিশদ আয় বিবরণীর যে সর্বশেষ ধাপ, অর্থাৎ নেট মুনাফা বা ক্ষতি, অতটুকু পর্যন্ত আমাদের অঙ্ক করতে হবে, অর্থাৎ বিশদ আয় বিবরণীটা সম্পূর্ণ করতে হবে। তো বিশদ আয় বিবরণী প্রস্তুত করার জন্য দেখো আমাদের এখানে মোট মুনাফা পর্যন্ত তারা অঙ্কটা কিন্তু করে দিয়েছে। অর্থাৎ মোট মুনাফার যেহেতু রেজাল্ট তারা বলে দিয়েছে ৭২,৫০০ টাকা, তার মানে মোট মুনাফা পর্যন্ত আমাদের অঙ্কটা করা রয়েছে। এখন আমরা বের করব এই মোট মুনাফা থেকে বাদ দিব পরিচালন ব্যয়গুলো, তাহলে বের হবে আমার পরিচালন মুনাফা। তার সাথে যোগ করব আমি অন্যান্য আয় এবং বিয়োগ দিব অন্যান্য ব্যয়। তো পরিচালন মুনাফার সাথে যদি আমি অন্যান্য আয় যোগ করি এবং অন্যান্য ব্যয় যদি বিয়োগ করি, তাহলে যে মুনাফাটা বের হবে সেই মুনাফাটাই হচ্ছে আমার নেট মুনাফা অথবা বিশদ আয় বিবরণীর রেজাল্ট। তো এই অঙ্কটা করার জন্য দেখো মোট মুনাফা যেহেতু দেওয়া রয়েছে, আর এখানে আমি দেখো গ অংশের জন্য আমি আগে থেকে বিশদ আয় বিবরণী গড় করে রেখেছি। রাইমা এন্টারপ্রাইজের বিশদ আয় বিবরণী ৩১শে ডিসেম্বর ২০২১ সালের সমাপ্ত বছরের জন্য বিবরণ টাকার গড় ৩টি। তো শিক্ষার্থীরা যেহেতু মোট মুনাফা পর্যন্ত অঙ্ক করে দেওয়া রয়েছে, তো প্রথমে আমি লিখি মোট মুনাফা কত টাকা? ৭২,৫০০ টাকা। এই শেষের ঘরে লিখলাম ৭২,৫০০ টাকা। এই মোট মুনাফা থেকে এখন আমি বাদ দেব পরিচালন ব্যয়। শিক্ষার্থীরা পরিচালন ব্যয়গুলো কোনগুলো? একটা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালন করতে যে ব্যয় হয় সেগুলো পরিচালন ব্যয়। তো দেখো উপর থেকে যদি আমরা একটু দেখি আমাদের কোনগুলো পরিচালন ব্যয়। যেমন এই যে দেখো এখানে বেতন রয়েছে ১৫,০০০ টাকা, এটা আমার পরিচালন ব্যয়। তাহলে প্রথমে আমি আনি বেতন কত টাকা? ১৫,০০০ টাকা। যেহেতু এটা সমন্বয় নাই, মাঝখানে করে লিখলাম। তারপরে রয়েছে দেখো ভাড়া ১০,০০০ টাকা, এটা পরিচালন ব্যয়। আনি ভাড়া ১০,০০০ টাকা, এই লিখলাম আমি ১০,০০০ টাকা। এছাড়া রয়েছে দেখো যে আপ্যায়ন ৭০০ টাকা, এটাও পরিচালন ব্যয়, লিখলাম আমি আপ্যায়ন কত টাকা? ৭০০ টাকা লিখলাম। এরপরে পরবর্তীতে যে দেখো বহন খরচ, এটা আমাদের ক্রয় সংক্রান্ত খরচে আমাদের চলে গিয়েছে। তো পরবর্তীতে রয়েছে দেখো বিজ্ঞাপন ৩,২০০ টাকা, কিন্তু এখানে একটা সমন্বয় রয়েছে। তো লিখি আমি বিজ্ঞাপন ৩,২০০ টাকা। তো সমন্বয়টা কি বলেছে? এই যে ৪ বছরের জন্য, অর্থাৎ ৩,২০০ টাকা প্রদান করা হয়েছে, এই ৩,২০০ টাকা প্রদান করা হয়েছে ৪ বছরের জন্য। তো ১ বছরের জন্য কত টাকা? ৮০০ টাকা। এই ৮০০ টাকা হচ্ছে আমি ১ বছরের জন্য আনবো। আর বিশদ আয় বিবরণীতে অথবা আমরা যে আর্থিক অবস্থার বিবরণীটা করি, এই আর্থিক অবস্থার বিবরণী করি আমরা ১ বছরের জন্য, কারণ আমাদের হিসাবকাল ১ বছরের। তাই আমরা এই ১ বছরে যে ৮০০ টাকা, এটা এই বছরে খরচে আনবো। বাকি যে ৩ বছরের এই ৮০০ গুণ ৩, ৩ ৮ ২৪, ২,৪০০ টাকা, এই ২,৪০০ টাকা হচ্ছে আমার জন্য পরবর্তী বছরের জন্য, অর্থাৎ পরবর্তী যে ৩ বছর রয়েছে ওই ৩ বছরের জন্য। ওই 3 বছরের হিসাব এখন আমি আনবো না, তাই আমি ২,৪০০ টাকা বাদ দিয়ে দিব। তো বিজ্ঞাপনকে আমি বাদ দেবো, বাদ বিলম্বিত বিজ্ঞাপন নামে। বিলম্বিত বিজ্ঞাপন কত টাকা? ২,৪০০ টাকা, যেটা পরবর্তী বছরগুলোর জন্য সেটা বিলম্বিত। আর তাহলে এই বছরের জন্য আমার খরচ হয়েছে কত? ৮০০ টাকা। তো শিক্ষার্থীরা আমি এখানে লিখলাম ৮০০ টাকা বিজ্ঞাপন গেল। পরবর্তীতে দেখো আমার রয়েছে কুঋণ সঞ্চিতি। এই কুঋণ সঞ্চিতি আমাদের জন্য পরিচালন ব্যয়টাকে কি করে? হ্রাস করে ১,০০০ টাকা। যেহেতু এটা আমাদের কুঋণ সঞ্চিতির প্রারম্ভিক উদ্বৃত্ত, তো আগে দেখি আমাদের কোনো সমাপনী উদ্বৃত্ত রয়েছে কিনা। শিক্ষার্থীরা দেখো এই যে কুঋণ সঞ্চিতি ও সন্দেহজনক দেনা সঞ্চিতির কথা বলে দিয়েছে কয় পার্সেন্ট হারে? ৩% হারে। কার উপরে? দেনাদারের উপরে। তার মানে এটা হচ্ছে আমাদের সমাপনী উদ্বৃত্ত। তো কুঋণের সমাপনী উদ্বৃত্তটা কত? প্রথমে আমি লিখি সমাপনী কুঋণ সঞ্চিতি। শিক্ষার্থীরা দেনাদার ছিল কত? ৪০,০০০। ৪০,০০০-এর যখন ৩% করি, ৪০,০০০ এর ৩% যদি করো, তাহলে বের হয় ১,২০০ টাকা, যেটা আমার সমাপনী উদ্বৃত্ত ১,২০০ টাকা। তো এর থেকে বাদ যাবে আমার এই প্রারম্ভিক উদ্বৃত্তটা, বাদ প্রারম্ভিক কুঋণ সঞ্চিতি। প্রারম্ভিক কুঋণ সঞ্চিতি কত টাকা? ১,০০০ টাকা। তো শিক্ষার্থীরা এই ১২০০ থেকে ১,০০০ বাদ দিলে থাকে ২০০ টাকা। তো শিক্ষার্থীরা আমি নিচে ক্যালকুলেশনটা মুছে ফেলি। দেখো রেওয়া মিলে আমার কিন্তু আর কোনো
পরিচালন ব্যয় নাই, কিন্তু সমন্বয়ে আমার আরো একটা পরিচালন ব্যয় রয়েছে, যে দেখো দেনাদার বাট্টা সঞ্চিতি রাখতে হবে। কয় পার্সেন্ট বাট্টা সঞ্চিতি রাখতে হবে? 2%। তাহলে আমি লিখবো দেনাদার বাট্টা সঞ্চিতি, দেনাদার বাট্টা সঞ্চিতি। শিক্ষার্থীরা যখন নিট দেনাদার করেছিলাম তখন আমরা কিন্তু এই দেনাদার বাট্টা সঞ্চিতি বের করেছিলাম। তোমাদের মনে আছে কিনা দেখো, 776 টাকা আমাদের বের হয়েছিল ক অংশে। যখন আমরা নিট দেনাদার করেছিলাম তখন এই দেনাদার বাট্টা সঞ্চিতি বের হয়েছিল কত? 776 টাকা। তো এখন কি করব, আমি এগুলো যোগ করব। তো যেহেতু আমার আর কোনো কিছু নাই, অর্থাৎ 15,000, 10,000, 700, 800, 200, 776 যদি যোগ করি তাহলে দাঁড়াচ্ছে আমার 27,476 টাকা। তো এই 27,476 টাকা হচ্ছে আমার পরিচালন ব্যয়, যেটা আমি মোট মুনাফা থেকে কি করব, এই যে লিখে রেখেছি দেখো ভাগ, তার মানে বিয়োগ করে দেব। তাহলে এই 72,500 থেকে যদি 27,476 বাদ দেই তাহলে দাঁড়ায় 45,024 টাকা। তো এই 45,024 টাকা হচ্ছে আমার জন্য পরিচালন মুনাফা। পরিচালন মুনাফা। শিক্ষার্থীরা, পরিচালন মুনাফা বেরোলো 45,024 টাকা। তো এখন পরিচালন মুনাফার সাথে আমি যোগ করব অন্যান্য আয় আর বিয়োগ করব অন্যান্য ব্যয়। দেখি আমার কোনো অন্যান্য আয় রয়েছে কিনা। শিক্ষার্থীরা, আয়গুলো সাধারণত আমার ক্রেডিট পাশে থাকে। দেখো ক্রেডিট পাশে যে 3,000 টাকা বাট্টা প্রাপ্তি, এটা আমার জন্য অন্যান্য আয়। তো প্রথমে আমি টাইটেল দিয়ে নিই অন্যান্য আয়ের। অন্যান্য আয়, অন্যান্য আয় কোনটা? বাট্টা প্রাপ্তি। বাট্টা প্রাপ্তি, বাট্টা প্রাপ্তি কত টাকা? 3,000 টাকা। এটা ব্যতীত আর কোনো অন্যান্য আয় আমার এই উদ্দীপকে নাই, তাই আমি সরাসরি এটা শেষের ঘরে লিখবো 3,000 টাকা। তো অন্যান্য আয় এবার যোগ করি, 45,024 সাথে যদি 3,000 যোগ করি তাহলে দাঁড়ায় 48,024 টাকা। এবার শিক্ষার্থীরা, আমি খুঁজবো কোনো অন্যান্য ব্যয় রয়েছে কিনা। শিক্ষার্থীরা, এই উদ্দীপকে এবং সমন্বয়ে আমার কোথাও কোনো অন্যান্য ব্যয়ের কথা বলা নাই। তাহলে আমার যেহেতু আর অন্যান্য কোনো ব্যয় নাই, তাই এই 48,024 টাকাই হচ্ছে আমার জন্য নিট মুনাফা। নিট মুনাফা। তো আমি লিখে দিলাম নিট মুনাফা 48,024 টাকা, এবং পরবর্তীতে আমি ঘরটা ক্লোজ করে দিলাম। তো এভাবে আমার নিট মুনাফাটা কিন্তু বের হয়ে গেল, অর্থাৎ বিশদ আয় বিবরণী রেজাল্ট বের হয়ে গেল। আশা করি তোমরা খুব সহজে অঙ্কটা বুঝতে পেরেছো। তারপরে যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, ভিডিওটি তোমরা টেনে দেখো। ধন্যবাদ সবাইকে।